অবাক হয়ে যায়। মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা। তাহলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়েন আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি খেলাইছে সেটা। আসিফ নজরুলের নতুন কুকর্ম ফাঁস। এতদিন তো অনেক কুকর্মে আমরা দেখেছি, এইবার দেশের সাথে বড় একটা বেইমানি করতে যাচ্ছে নাকি আসিফ নজরুল স্যার। স্যারকে আমরা অবশ্যই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তার আগে পিনাকি ভট্টাচার্য নতুন করে কি বিশ্লেষণ করছে আপনারা তো জানেনই, আপনারা তো বোঝেনি, দেখেনি যে পিনাকি দাদা মানেই অন্যরকম। চলেন কথা বাড়াবো না, তার যে নতুন লেটেস্ট ভিডিওটি সেটা আমরা দেখে আসি স্ক্রিনে। শোনেন, সমন্বয় খান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা এই কাজটি করলো? আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। হান্নান নাম বলে নাই যে কে নিয়ে গেছে 3 জন সমন্বয়ককে বানায়। কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘটুটা শুরু করে। আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়েন আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি খেলাইছে সেটা সে কইছে। সে নিজের 10-এর মধ্যে 4 দিছে। তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। ওই 1 নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা। তো এই কাজ করতে কত টাইম লাগে? মামলা কে করেছে? পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দিবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে। আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধইরা। এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ। একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কি কইছে 2 নাম্বার কাজ? নিয়োগ এবং নিয়োগে সহায়তা। নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। উপরে এগুলো নিজে করছে। আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে। তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ। ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝেছেন? ব্যুরোক্রেসি কাজ কি রে বালছুন? সেক্রেটারি সার্ভিস দেওয়া। এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল? জানা নাই, আমি শিওর। কি কাজ করিছে, কি বাল খেলাইছে ওটা দেখাইতে হবে। সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে। তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের? 3টা: পলিসি মেকিং, গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। সাচিবিক ফাংশন না, সাচিবিক সহায়তা দেওয়া না। আচ্ছা আসেন তারপরে দেখি। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোনো কর্মকর্তা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে
আমার ধারণা আর কোনো নজির নাই, এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। বাংলাদেশের 61 জেলা ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং কইছে এটা করতে যে একেবারে সে হয়রান হয়ে গেছে, শুক্রবারে কাজ করতে হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে, এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে। 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে পর্যবেক্ষণ করে নিয়োগটা দিছে। এটা 3 মাস লাগিছে। এটা কি মেলা বড় কাজ? নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালছিউন? কেঙ্গা করে নিয়োগ করতে হয় এটা জিনিসটাই তো জানিস না। ম্যানেজমেন্টে জিরো স্কিল, কিছুই জানে না, বুঝেছেন? দেখেছেন, আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয়। বাংলাদেশে মেলা এইচআর কনসালটেন্সি হাউস আছে, ব্রাইট পোলাপান কাজ করে, নাম কেয়া দিব? নাম আর কইলাম না, থাক, আবার ক্যাম্পেইন হয়ে যাবে। কিন্তু এইচআর কনসালটেন্সি আছে অনেক অনেক, একটা দুইটা না, মেলা। ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো, কে কত টাকা নিবে। আমি আমার ব্যুরোক্রেসিকে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো? এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি? এবং আপনারা ব্যুরোক্রেটরা, আপনারাও হইছেন মাল এক একটা, হাসিনা বানাইছে, আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না? জানেনও না তো। 5 নাম্বার, বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ভালো কাজ, ঠিক আছে, এটা মন্ত্রণালয়ের কাজ। বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়দিন সময় লাগে? ধরলাম মেলা বড় জোর একজন মানুষের 1 সপ্তাহের কাজ। 6 নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটা একটা সলিড কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ। একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে। তবে নষ্ট করেও না, দিনে 2 বার করলে সঠিক টাইম দেয়। যাই হোক, তারপরে কি 7 নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। কয়জন দিছেন এটা বলতে হবে তো। বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে, বিশাল কাজ করে দিতে। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে, বিশাল কাজ। ওরে বাপরে, আবার কইছি আমি এটা করেছি। দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওরে বাবা, 1 সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে, বুঝেছেন তো কেমন তালে ভর। তার মানে 2 জন নিয়োগ দিছে, বুঝছাও, একজন বিদেশ থেকে একজন দেশ থেকে, এই 2টা নিয়োগ দিতে তারা হয়রান হয়ে গেছে আর কি। আর কি, অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটাও তো হেডহান্টিং কমিটি দিয়ে করা যেত, তাই না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি। এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20 থেকে 25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে। দেশি বিদেশি 3 জন এক্সপার্ট সহ প্রায় 20 থেকে 25 জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে। ভালো কাজ, বহুত কাম করেছেন। কয়জন মানুষের কয় কর্মঘন্টা লাগে এই কাম করতে? এবার আসিছে আমার এলাকায়, বুঝছাও, এই ধরনের কাজ তো আমিও করি। এই কাজটা আমি করি, অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা। নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি, ওনাদের সাথে আলাপ করি, তারপরে কন্ট্রাক্ট সাইন করি, তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি। সেটা ওনারা আইসা করতে পারে প্যারিসে, অথবা ভার্চুয়ালি করতে পারে, অনেক সময় আইসা করে, তখন আসা যাওয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু, হোটেল টোটেল সব কিছু করা লাগে। তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হয়েছে, ওই যে মিনিটস রেডি করা লাগে। এটা একজন মানুষের, মানে আমি যেহেতু করি আমি জানি, আমার কখনো কখনো 40 থেকে 80 ঘন্টার কাজ, মানে 1 থেকে 2 সপ্তাহের কাজ একজন মানুষের। এটা বিশাল কাজ করেছে। ওই আর কি করেছে, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ
মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবারের সংশোধন, নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে। ঠিক আছে, এটা একটা কাজ, বড় কাজ না, ছোট কাজ, ছোট কাজ। এটা একজন মানুষের কাজ না, ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি, ধরলাম আর কি, এটা 10 জন মানুষের এক সপ্তাহের কাজ আর কি। এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিং গুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। 95টা প্রজ্ঞাপন, 33টা বৈদেশিক চুক্তি, সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে, 11টা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে। এটা কয়জনের কাজ, কতক্ষণের কাজ? এটা একটা কাজ, কিন্তু বড় কাজ না, ছোট কাজ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, শুনেন। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এটা একটা কাজ, এবার এটাও কাজ করে চালাইতেছে, আমি চেষ্টা করেছি, এটাও কাজ করে, বুঝছাও। আমাদেরকে ভালসুন ভাবিছে, বসে বসে বেতন খাচ্ছে, আর কিছু না, কোনো কাজ জানে না, এক ফোঁটা কাজ জানে না। আর কি, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক, রেজিস্ট্রেশন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি। বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে, এটা 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 বলে উই করবি, বুঝছাও। হ্যাঁ, এটা সার্কুলার দিবে, ওরা পাঠাবে, এটা একটা বিশেষায়িত কাজ। ওর ইনকাম ট্যাক্স অডিট করবে, এটা কে করে? এটা আইন মন্ত্রণালয়ের লোক করবে, পাইবে। এটা দুদকে ভেরিফাই করে, দুদকে দিয়ে দিবে, ওদের স্পেশালিস্ট লোক আছে, এটা দুদক ভেরিফাই করবে। মন্ত্রণালয়ের কাজ কি রে ভালসিন? আর কি, গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে, ভালো কাজ হয়েছে। গুম বিরোধী সনদ যেটা রয়েছে, ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি। এটা কতক্ষণের কাজ? হ্যাঁ, এক সপ্তাহের কাজ, একজন মানুষের কাজ। আর কি, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন আছে, তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা হয়েছে, ভালো হয়েছে। আর গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা, সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এটা বড় কাজ, ছোট কাজ না, এটা বড় কাজ। এটা কিন্তু বড় কাজ, কতক্ষণের কাজ, এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতা প্রদান করেছি। আবার এই কথা বলি, আসিফ নজরুল স্যারকে নিয়ে যখনই যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক তখনই দেখি যে আসিফ নজরুলের স্যারের বিরুদ্ধে সকলেই কমেন্ট করেন এবং সকলেই তার মানে শাস্তি চান, সকলেই তার পদত্যাগ চান, সকলেই তাকে নিয়ে মানে একটু অন্যরকম কমেন্ট করেন। কেউ তাকে এখন আর মানে ভালোবাসা যে দেওয়া সেটা দেয় না, তাকে নিয়ে মানে সবসময় নেগেটিভ কমেন্টই পাওয়া যায়। যেটা শুরুতেই তাকে নিয়ে খুব ভালো ভালো কমেন্ট পাওয়া যেত, কিন্তু এখন সেটা আর পাওয়া যায় না। এবং পিনাকি ভট্টাচার্য শুরুতেই কিন্তু তাকে নিয়ে অনেক ভালো কিছু বলেছিলেন। এই পিনাকি দাদা তিনি শুরু থেকে বলছিলেন, যদি আপনারা ভালো করেন অবশ্যই ভালো কথা ভাবেন, যদি এইখানে এসে মানে খারাপ কিছু করেন তাহলে আপনাদের ছাড় দেওয়া হবে না। সেইটারই কিন্তু প্রতিফলন এখন দেখা হচ্ছে। তো এই যে আসিফ নজরুলকে ভিডিও মানে তাকে নিয়ে ভিডিও করার পরপরই, পাবলিশ করার পরপরই মানে কোনো কমেন্টই তার পক্ষে যায় না। এটার কারণ একটু ব্যাখ্যা করবেন, মানে একটু বিশ্লেষণে আপনারা একটু কমেন্টে লিখবেন। আর ওই যে বিশেষ করে 26 লক্ষ ভারতীয়, এরপর নানান কুকর্ম, এবং এই আপনারা জানেন যে মোফাজ্জল ইসলাম তিনিও তাকে নিয়ে অনেক তথ্য দিয়েছেন। তো যাই হোক, এইখানে আমি আর কিছু বলতে যাচ্ছি না। অবশ্যই পিনাকি দাদা অনেক বিস্তারিত বলেছেন এবং বাম্বুদ্ধ মাঝে মাঝেই তিনি দেন এইগুলো নিয়ে তার ভিডিও মানে অনেক কিছু। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।